শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুপ্রিয় সুধী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের এই কাল সে কাল নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটার কর্মীদের ভাবনা, সৃজনশীলতাগুলো নিয়ে আমরা মুক্ত আলোচনা করব। তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নাট্যবন্ধু, আমাদের প্রিয়ভাজন, বয়ান শিল্পাঙ্গনের সাধারণ সম্পাদক সাইম উদ্দিন। সাইম, স্বাগত তোমাকে মঞ্চালোকে। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুটা থিয়েটারের মনে করো যে এক একজনের এক এক রকম শুরুটা হয়, কারো হয়তো একটু আগে হয়, কারো একটু পরে হয়। তোমারটা কখন শুরু হয়েছে? আমি যদি থিয়েটারের কথা বলি তাহলে এটা একটু পরে। আমি এর আগে ধরেন এনজিও নাটক, পথনাটক এগুলো করতাম 2013 সাল থেকে। গ্লোবাল নামে একটা সংগঠন আছে, আচ্ছা, গ্লোবাল, সেটা হচ্ছে ঢাকার একটা এনজিও। আচ্ছা। তো বিভিন্ন এনজিও করতে এনজিও সংশ্লিষ্ট মানুষের সাথে কাজ করতে করতে আমি ওদের সাথে পথনাটকগুলো করতাম, অভিনয় করতাম মূলত। তো তখন কিন্তু আমার থিয়েটার বা সংস্কৃতি এই বিষয়গুলোর সাথে আমার অতটা মানে সংশ্লিষ্টতা ছিল না বা ধারণা ছিল না তেমন। কিন্তু মোটামুটি টেলিভিশন নাটক বা থিয়েটারের যে বিষয়গুলো দেখা হতো কম বেশি, বিশেষ করে টিআইসিতে নাটক দেখা হতো বেশি। যদি বলে হায়দার ভাইদের নাটক বা ফেমের নাটক, কিংবা আমাদের আমি যে গ্রুপে নাটক করা শুরু করেছিলাম প্রতিনিধির নাটক, তো সেই হিসাবে আমার থিয়েটারের যাত্রাটা শুরু হয়েছে অনেক পরে। কিন্তু নাটকের সাথে ধরেন 2013 সাল থেকে 2016 সালে ধরেন আমি প্রতিনিধি নাট্য সম্পাদনায় যুক্ত হই হাসান জাহাঙ্গীর ভাই, ওনার হাত ধরে। উনি হচ্ছেন একজন গুণী মানুষ, গুণী নির্মাতা, মানে গুণী নির্দেশক এবং নাট্যজন। তো বলা যায় ওনার হাত ধরে আমার থিয়েটারে আসার। ওই অনুপ্রেরণাটা কার কাছ থেকে? মানে এটা কি তুমি এনজিওতে যখন কাজ করছো তখন থেকে কি তোমাকে কি থিয়েটার কি আস্তে আস্তে কি তোমাকে মানে টানছিল এরকম কিছু? অনেকটা এটা বলা যায়। থিয়েটার আসলে আমি যখন ছোট থাকতে আমার পরিবারে আমার বড় আপু, আমি তখন বড় আপুর বিয়ে হয়েছে ধরেন আমার আমি জন্ম নেবার প্রায় 5-6 বছর পর, ধরেন 2001 সালে বড় আপুর বিয়ে। তো ওই সময়ে আমি যতটুকু ছোট ওই অবস্থা দেখতাম, ওনার বিয়ের আগে, ওনার গ্রামে যেহেতু বড় হয়েছে, তো বিয়ের আগে হচ্ছে উনি বিভিন্ন হিন্দু, মুসলমান বা বিভিন্ন অনুষ্ঠানে উনি খালি কণ্ঠে গান করতেন। তো গানের প্রতি আমার একটা আলাদা একটা বিষয়, আমার ছোট আপু একটা আলাদা টান ছিল, টান তৈরি হয়েছে। তাছাড়া আমি মানে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, তো একটা টান তৈরি হয়ে ছিল আর কি। তারপর হচ্ছে ধরেন আমার ছোট আপু একটু নাচে, নিজে নিজে নাচ তুলতো, টিভি দেখে দেখে, টেলিভিশন বিটিভি দেখে দেখে নাচ তুলতো। তো এগুলোর প্রতি একটা টান তৈরি হয়েছে ওই সময়। এরপরে যদি বলি, আমি দীর্ঘ একটা সময় আমি যখন চলে আসি ওখান থেকে, গ্রাম থেকে শহরে চলে আসি আমরা। তো শহরে আসার পর আমি নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট যে ইনকাম বিষয়টা থাকে, ওটা করার জন্য আমাকে টিউশনের পাশাপাশি নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য, নিজের চলাফেরার খরচ মেটানোর জন্য কিছু এনজিও নাটকে আমি কাজ করা শুরু করি, যেটা পরিবারকে জানাই না আর কি তখন। তো এগুলো জানার পর কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু যখন আমি এনজিওতে কাজ করা শুরু করি, ওই সময়ের ধরেন পর থিয়েটারে আগ্রহটা ওই সময়টা একটু বিল্ড আপ করেছে। তখন আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন যে যেহেতু অ্যাক্টিংটা ভালো করছেন বা টুকটাক করছেন, তাহলে থিয়েটারটা করেন। ওই সময়ে আমি মূলত ওই সময় ধরেন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেতাম 2013 সালে। একদম যদি বলি যশোর, তারপর পঞ্চগড়, কক্সবাজার, এই অঞ্চলগুলোতে আমরা থিয়েটার নিয়ে যেতাম, বা পথনাটক যেগুলোতে আপনার হাত ধোয়া, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ডায়রিয়া, সচেতনমূলক কাজ নিয়ে বুঝতে পারছি। তো ওই সময় একটা থিয়েটারের প্রতি একটা টান তৈরি হয়েছে। কিন্তু থিয়েটার নিয়ে আমি পরিপূর্ণভাবে যখন প্রতিনিধিতে যুক্ত হই, তখন আমার কাছে অনুপ্রেরণা হিসেবে আসেন হচ্ছে প্রদীপ দা, মানে যাকে আপনারা আবুদা নামে জানেন। তো প্রদীপ দার কাছে যখন আমি
সামনে পড়ি আর কি। তখন প্রদীপদা কিন্তু যখন কথা বলেন তখন আমার কাছে মনে হয় দাদা এত কথা, এত গুছানো কথা ও এত জানাশোনা কিভাবে সম্ভব? এত ইনফরমেটিভ। হ্যাঁ হ্যাঁ, তো কিভাবে সম্ভব? তখন আমার আগ্রহটা আরো বেড়ে গেল যে না, আমি থিয়েটারটা একটু ভালো মতো করি। কিন্তু এনজিওর যে কনসেপ্ট হ্যাঁ আর গ্রুপ থিয়েটার চর্চার যে কনসেপ্ট, দুটো তো ভিন্ন কনসেপ্ট। অবশ্যই দুইটাই সেই ভিন্ন। জায়গাতে তোমাকে খুব বেশি মানে খুব হ্যাঁ, এটা বাধাগ্রস্ত করেছিল কি? এটা অবশ্যই আছে। এটা হচ্ছে আমি যখন গ্রুপ থিয়েটার চর্চার সাথে যুক্ত হই তখন এসে আমি একটা জিনিস উপলব্ধি করি, সেটা হচ্ছে মানে আমরা যে টাকার বিনিময়ে যে কন্টেন্ট গুলোতে কাজ করেছি হ্যাঁ, সেটাই বলছি। তো সেগুলোতে করেছি মূলত তাদের পারপাসটা সার্ভ করেছি আমরা, তাদের উদ্দেশ্যটা আমরা মানুষকে বুঝিয়েছি। তো সেখানে আসলে আমার প্রাপ্তির কিছু নাই। তারা বলেছে আমি অভিনয় করে দিয়েছি, বিষয়টা টাকা দিয়েছি, অভিনয় করে আমি টাকা নিয়ে নিয়েছি, বিষয়টা এরকম। পরবর্তীতে যখন থিয়েটারে যুক্ত হই তখন আমার এনজিও ডিপেন্ডেন্ট যে বিষয়টা সেটা অনেকটা কেটে গেছে। তখন আমি আবার ওই সাইডটা মেটানোর জন্য, মানে ইনকামের সাইডটা মেটানোর জন্য তখন আমি আলাদা করে পড়া ধরেন ব্যাচ যেটাকে বলে গণিতের ব্যাচ আমি শুরু করি। তো ওই সময় থেকে ধরেন মোটামুটি এনজিও উপর ডিপেন্ডেন্ট আমার কমে গেছে। তো যার ফলে আমি মানে টাকার বিষয়টা গেল ওই জায়গা থেকে। তো এনজিও ডিপেন্ডেন্ট যেহেতু আমি হচ্ছি না, এবং আর একটা বিষয় পার্থক্য আমি বুঝতে পারছি যে মানে বোঝা যাচ্ছে যে এখানে তারা তো একটা উদ্দেশ্য, স্বাধীনতা একটা কম হ্যাঁ, আছে, হ্যাঁ। একটা স্বাধীনতা অনেক না, বেশি আছে। এটা স্বাধীনতার চেয়ে একটা বিষয়। তখন তো আমি টুকটাক পড়াশোনা মানে অনেক পড়াশোনা করছি ওই সময়। ধরেন সাম্রাজ্যবাদ একটা বিষয় শব্দ আছে। তো এনজিও গুলো মূলত তখন আমি একটা জিনিস ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে এনজিও হচ্ছে আসলে তাদের মানে ধরেন বিশেষত ইউরোপ এবং অস্ট্রেলিয়া কিংবা আমেরিকান যে ধনী দেশগুলো আছে আর কি, যারা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রভাব বিস্তার করতে চায়, তারা কি করে এটাকে এই কন্টেন্টগুলোর মাধ্যমে কোনো না কোনোভাবে মানে তাদের প্রভাবটা রাখতে চায়, যেটাকে বলা হয় আপনার কলোনিয়াল একটা বিষয়। তো এই জিনিসটা যখন বুঝতে পারি তখন বলতে না এনজিও কাজগুলো কমাই দিই, আস্তে আস্তে যতটুকু সম্ভব কমাই দিলাম। তো এরপর থিয়েটারে মোটামুটি ধরেন তারপর আমি বলবো যে যেসব এনজিও গুলো থিয়েট্রিক্যাল কাজগুলো নিয়ে কাজ করে, করেছে এবং এখনো করছে, আমি বলবো তাদেরও একটা ভূমিকা আছে। আছে, থিয়েটারে অনেক ভূমিকা আছে আমি বলে মনে হয়। আমি আচ্ছা একটু অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে থিয়েটারে তুমি 2013 সালে যখন তুমি এই পথনাটক করি, হ্যাঁ হ্যাঁ। প্রতিনিধি নাট্য সম্প্রদায়ে যখন তুমি এসে জয়েন করলা জি। একজন অভিনেতা হিসেবে, নির্দেশক হিসেবে তোমাকে হঠাৎ করে এই জায়গায় আসার অনুপ্রেরণাটা তুমি কার কাছ থেকে দেখলা? আমি 2016 সালে যখন প্রতিনিধিতে রেগুলার কাজ করা শুরু করছি, তখন আমাদের নাটক হচ্ছিল রাজারানী। তো রাজারানীটা যখন রিহার্সাল হচ্ছে, সলিউশন এক্সট্রা ধরেন শো হলো, এরপর রাজারানী শুরু হলো। তো রাজারানী যখন রিহার্সাল হচ্ছে তখন কোনো না কোনোভাবে ক্যারেক্টারগুলো আসে না রিহার্সালে, কোনো না কোনো কারণে প্রক্সি দেওয়া হয়। তো আমি প্রক্সি দিতে দিতে আমি অভিনেতা হিসেবে তৈরি হচ্ছে ওই সময়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমি মূল ক্যারেক্টারটা আমি করছি না, করছে যিনি আগের তোলা আছে তিনি করছেন, যার ক্যারেক্টারটা তোলা আছে উনি হয়তো 3 দিন আগে এসে বা 7টার দিকে এসে বা 6:30-এর দিকে এসে উনি ক্যারেক্টারটা প্লে করছেন, বা না এসে দেখা যাচ্ছে শো 3 দিন আগে এসে ক্যারেক্টারটা প্লে করছেন। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি দেখলাম যে আসলে মানে থিয়েটারে এটা দীর্ঘদিন হলো, প্রায় 3-4 বছর আমাকে বসেই থাকতে হলো বিষয়টা। ওই সময় রাজারানীর নাটকে আমি মূলত মিউজিকটা মানে কোঅপারেট করতাম, মিউজিকটা চালাতাম। তো পরবর্তীতে আস্তে আস্তে ধরেন গ্রুপের নাটকগুলো হচ্ছে রিহার্সাল, বাইরের নাটকগুলো দেখছি, যাওয়া আসা হচ্ছে। তো আমার কাছে একটা জিনিস আসলো যে যেহেতু অভিনয় করছি, অভিনয়টা আসলে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে মানুষজনের কাছে শুনতে পাচ্ছি। এখন একটা জিনিস সংকট দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বেশি বয়সী যারা আমাদের থিয়েটারের বড় ভাইরা আছেন, বড় আপুরা আছেন, তারা কিন্তু নির্দেশনায় আসেন নাই কিংবা নাটক লেখায় আসেন নাই। তো এই জিনিসটা আমি একটু ভাবলাম, চিন্তা করলাম। তখন আমি মানে মাথায় ঢুকলো যে আমাকে একটু মানে এই বিষয়গুলো ভাবতে হবে যে নির্দেশক হতে হলে কি কি হতে হয়। অভিনয়টাকে তুমি বেশি মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করো নাকি নির্দেশনাটাকে বেশি স্বাচ্ছন্দ্য? আমি বলবো যে ধরেন অভিনয়টা তো আসলে একটা নিজের একটা স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা, যে ডিরেক্টর সাথে একটা কথা বলে মানে একটা মিউচুয়াল একটা বিষয় আসা যায় যে আমি এইভাবে প্লে করব, যদি নির্দেশক মনে করেন এভাবে তাহলে করা যায়। তো সেক্ষেত্রে অভিনয়টা আমার কাছে খুবই ভালো, অভিনয়টা টানে। নির্দেশক হিসেবে যেটা সেটা হচ্ছে আমার কাছে বাকিরা হচ্ছে পুতুল, যে আমি বলবো যে এভাবে করো,
মানে আমি তাদেরকে তাদের অ্যাক্সেসটা খুবই কম দিই, যে তোমরা, কারণ আমি এই পর্যন্ত যাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা হচ্ছে অনেকটা নতুন, মানে পুরাতন ধরেন খুবই কম আমাদের টিমে, যে বয়ান শিল্পাঙ্গনে পুরাতন কর্মী খুবই কম। তো সেক্ষেত্রে নতুনদের শিখিয়ে দিতে হচ্ছে, করাতে হচ্ছে, হাঁটা চলা, দাঁড়ানো, কথা বলা, এক্সপ্রেশনটা, কিংবা লাইটের সাথে কাজ করা, মিউজিকের সাথে কাজ করা, এই বিষয়গুলো দেখিয়ে দিতে হচ্ছে একদম A to Z। তো এই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে নির্দেশক হিসেবে আপনাকে অনেক অনেক প্যারা নিতে হয়। প্যারা মানে ধরেন অনেক চাপের মধ্যে অনেক হয়। মানসিক চাপ এক্ষেত্রে আমি বলবো, যদি মানে ফাঁকিবাজি করতে চাইলে আমি অভিনেতা হিসেবে স্বাচ্ছন্দ্য। কিন্তু আমি যেটা মনে করি যে একটা পাণ্ডুলিপি যখন একটা দল ধারণ করেন, তখন যিনি তার নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনার যিনি প্রয়োগ করছেন সেই সব কর্মীগুলোর উপরে, তাদের প্রথমেই কাজ হচ্ছে যে পাণ্ডুলিপিটাকে আগে আত্মস্থ করা, পড়া, তারপর হচ্ছে টেক্সটটাকে বোঝা, তারপর সাবটেক্সটটাকে বোঝা। জি, এই যে বোঝার যে ব্যাপারটা, এটা যখন বোঝা যায় কোনো নাট্যকর্মী, হ্যাঁ, তখন কিন্তু ক্যারেক্টারটা আলটিমেটলি তার মধ্যে গ্রো করে। আমাদের এখানে হয়ে যায় কি, আমাদের এখানে অনেকেই আছে, আবার অনেকেই নাও থাকতে পারে। আমি দেখেছি কিছু কিছু জায়গায় যে হ্যাঁ, ডিরেক্টর যেভাবে বলছেন ওভাবে সে করছে, আবার কেউ কেউ আছেন না, ও কন্টেন্টটা বোঝানোর চেষ্টা করছেন, কন্টেন্টটা সে বুঝছে, ক্যারেক্টারটা ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, তার বয়স কত, তার ক্যারেক্টারাইজেশনটা যখন সে করতে থাকে, আস্তে আস্তে তখন ওই ক্যারেক্টারের মধ্যে সে ঢুকতে থাকে। এটা একটা লম্বা প্রক্রিয়া, হ্যাঁ, লম্বা প্রক্রিয়ার জায়গা তৈরি হয়। আবার অনেকে না, আমি লম্বা প্রক্রিয়ার জায়গায় যেতে চাই না, আমি একটু যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা মঞ্চে নিতে চাই। সেক্ষেত্রে যিনি নির্দেশনা দিচ্ছেন তিনি আগে ডিজাইনগুলোকে তৈরি করে রাখেন, তখন ওই ডিজাইনগুলো তার মাথায় আছে, ডিজাইন, মিউজিক কি হবে, ব্লকিং কি হবে, তার কস্টিউম সেটটা কেমন হবে, এগুলো আগে তিনি ছকটা এঁকে ফেলেন। হ্যাঁ, সে আঁকার পরে সেই জায়গা থেকে উনি সেগুলোকে প্রয়োগ করেন তার মতো করে। রাইট, এই জায়গাটা ওকে, দুরকম জায়গা। একটা হচ্ছে আমি যখন তোমার ডিরেকশনে কাজ করছি, তুমি আমাকে বলছো এখানে যান ওখানে যান, এটা এভাবে বলেন, তখন আমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছি। রাইট, আর আমি যখন তাকে পুরো কনসেপ্টটা যখন বুঝিয়ে দিলাম, ক্যারেক্টারটার সম্বন্ধে তাকে ধারণা দিলাম, ওর মতো করছে, মানে ওই ক্যারেক্টারটাকে ও নিজেই ধারণ করছে, তখন আর আমাকে বোঝা যাচ্ছে না। না, এটা আপনার কথাটা একদম সঠিক এই জায়গায়। সেটা হচ্ছে ধরেন যখন আমরা কোনো একটা নাটকের স্ক্রিপ্ট ধরি, তখন এটা আসলে দীর্ঘ একটা সময় আমাদের পড়া হয়, বোঝা হয়, তারপর জিনিসটা তার মতো করে সে কি চিন্তা করছে সেটা সে ব্রিফ করে আমাদের সামনে, সবার সামনে। একদম এই স্ক্রিপ্টটা মানে শুরু থেকেই যে অবস্থা যায় আর কি, একদম প্রাথমিক অবস্থা হচ্ছে এটা। তো এটা যাওয়ার পরে দেখা যাচ্ছে কি, মানে নির্দেশকের চোখে তো অনেক বিষয় ধরা পড়ে, তো এইগুলো ধরে দেওয়ার জন্য মূলত নির্দেশকের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কি আমি যেটা করি, আমি তাদেরকে ওই স্বাধীনতাটা দিই, যে হ্যাঁ, যেটা আমি পারি না, যে নির্দেশক যদি বলে যে ধরেন কোনো নির্দেশক আমাকে এটাই বলেছেন যে তুমি এটাই করো, এভাবেই করো, ওকে ফাইন, ভালো, কারণ ওনার চোখে এটা ভালো লাগছে যে এভাবে করলে ভালো। এক একজনের ভাবনার জায়গা এক এক রকম, তাই না? তো কিন্তু আমার ভাবনাটা হচ্ছে, ধরেন আমি যখন একটা দীর্ঘ সময় পাই, একটা নাটক তোলার জন্য ধরেন 1 বছর সময় পাচ্ছি বা 6 মাস সময় পাচ্ছি, তখন আমি এই জিনিসটা এভাবে যাবো যে একটা দীর্ঘ সময় পড়াবো, বোঝাবো, নিজের মধ্যে ধারণ করবে ক্যারেক্টার নিয়ে। কিন্তু এখন যে অবস্থা, সেটা হচ্ছে আপনার ধরেন 6 মাস দীর্ঘ একটা সময়, এই সময়ের মধ্যে আমার 10-12 জন বা 15 জন 20 জনের যে টিম, সবাইকে একসাথে থাকা, কারণ এখন প্রত্যেকেই তাদের ক্যারিয়ার কিংবা তাদের পরিবার, তাদের পড়াশোনা, এই বিষয়গুলো নিয়ে সবাই যার কাজ নিয়ে ব্যস্ত। সংকটের কারণে গিয়ে দেখা যাচ্ছে নাটকটা আমরা 1 বছর সময় দিয়ে তুললাম, 2 বছর সময় দিয়ে তুললাম, প্রথম শো করলাম ভালো মতো, পরের শোতে গিয়ে দেখা যাচ্ছে 3টা ক্যারেক্টার নাই বা কোরাসে 3 জন নাই, তখন আমাকে আবার জটিলতা, একটু কঠোর হতে হচ্ছে ওই জায়গায়, যে না ঠিক আছে, এটা বোঝাপড়াটা একটু কম হোক, তা আগে আমার এই জিনিসটা প্লে করুক, তারপর বুঝুক, ও রিহার্সাল করতে বুঝে যাবে বিষয়টা কি আসলে। ওই প্রতিনিধি নাট্য সম্প্রদায় এবং বয়ান নাট্যাঙ্গনের এই গল্পটা একটু জানতে আমি একটু বলি। আসলে প্রতিনিধি নাট্য সম্প্রদায়ে আমি নাটক করা শুরু করেছি, তো আমাদের দল যেহেতু একটু প্রতিনিধি নাট্য সম্প্রদায়, আমাদের নাটক একটু কম করা হচ্ছিল মাঝখানে, যার ফলে রিহার্সালও কম, মানে অর্থাৎ কর্মকাণ্ড একটু কমে গেছিল। কোনো আমাদের নির্দেশক এবং আমাদের দলের কর্ণধারদের বিভিন্ন বিষয়, ধরেন আমাদের দলের যিনি দলপ্রধান প্রদীপদা অসুস্থতা, তারপর হচ্ছে আমাদের দলে যিনি এখন নির্দেশনা দিচ্ছেন হাসান জাহাঙ্গীর ভাইয়া, তো ওনারও ব্যস্ততা বা ওনার শারীরিক জটিলতা, নানা বিষয়ের কারণে আমাদের দলের কর্মকাণ্ডগুলো কমে যাচ্ছিল।
যার ফলে আমি একটু বলে রাখি, আমরা আগে ইচ্ছে ডানা নামে একটা সংগঠন করতাম, দুটা সামাজিক সংগঠন, ওখান থেকে আমরা পথনাটক করতাম। এটা 2015 সাল 14 সাল থেকে করা। তো ওখানে আমরা 3 জন ছিলাম, 3 জন থেকে এখন 2 জন দেশের বাইরে আছে, তুরস্কে একজন, আরেকজন হচ্ছে দুবাইতে। তো একজনের নাম হচ্ছে টিটু, আরেকজনের নাম হচ্ছে সৌম্য। সৌম্য হচ্ছে এখন দুবাইতে আছে, টিটু হচ্ছে এখন তুরস্কে। তো আপনার আমরা 3 জনে কিন্তু একটা দল তৈরি করেছিলাম। কিন্তু উদ্দেশ্য ছিল একটা পথনাটক, এনজিও নাটকের কাজগুলো নেওয়া, হাতে নেওয়া ওই সময়। কিন্তু আমি যখন 3 জনে দেখে 3 মুখে চলে গেছিলাম 3 দিকে, ওই কারণে পরবর্তী দেখা যাচ্ছে 19-20 সালে তো করোনার সময় তো একদম off। এরপরে করোনা গেল, যে করোনার সময় আমরা একটা সিদ্ধান্ত নিলাম ইচ্ছে ডানা নামটা পরিবর্তন করব। তো 3-4টা নাম আসলো, নাম আসার পরে ধরেন আমি 2টা নাম প্রস্তাব করলাম, আরেকজন একটা করলো, একজন একটা করলো, 4-5টা নাম প্রস্তাব আসলো। তার মধ্যে বয়ানটা গ্রহণ হলো, বয়ান শিল্পাঙ্গন। তো শিল্পাঙ্গনটা আসলে দেওয়ারও কারণ ছিল, আমরা মানে চিন্তা ছিল যে আমরা ধরেন পথ আবৃত্তি অনুষ্ঠান, পথ নৃত্য অনুষ্ঠান, মানে একটা পথ নাটকের অনুষ্ঠান, মানে নানামুখী একটা প্রক্রিয়ার একটা ইচ্ছে ছিল, কিন্তু এটা আসলে হয় না, মানে হচ্ছে না। এটা কি প্রতিনিধি নাট্য সম্পদের উপরে কি খুব বেশি প্রভাব ফেলেছে? না, আমার মনে হয় ফেলে নাই। কারণ প্রতিদিন নাটক সম্পর্কে যখন আমাকে ডাকে, বা ডাকতেও হয় না, যখন আমি খবর পাই যে আমাদের নাটক হচ্ছে, বা আমাকে যখন বলেন, বা যখন আমি গ্রুপে দেখি, বা আমাকে যখন আমার সাথে যখন আলাপ হয়, তখন আমি কিন্তু মানে প্রতিনিধির সাথে বয়ান শিল্পাঙ্গনের কোনো সম্পর্ক নেই। মানে সম্পর্ক বলতে ধরেন বয়ান শিল্পাঙ্গনে কাজ করার ফলে যে কারণে যে আমার প্রতিনিধিতে যাওয়া আসার সমস্যা হচ্ছে তা না। না, এটা এমন না যে তুমি একবার প্রতিনিধি থেকে বেরিয়ে গেছো। না, তাও না। বিষয়টা হচ্ছে ধরেন প্রতিনিধি তো আমার একটা মাতৃদল, হ্যাঁ, যেখানে আমি নাটক শিখি। এই স্বাধীনতা তোমাকে দল দিয়েছে? অবশ্যই দিয়েছে। প্রদীপদার একটা কাছে ভালো দিক। আমি যখন আমার বয়ান শিল্পাঙ্গন যখন প্রথম অনুষ্ঠান করি, শিশু দিবস পালন করে আর কি 2022 সালে, তখন আমি দাওয়াত দিয়েছি আমার প্রদীপদাকে, আমাদের দলের দলপ্রধান, এবং দাওয়াত দিয়েছে হচ্ছে আমাদের নির্দেশক এবং যিনি সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর ভাইয়াকে। ওনারা স্বাচ্ছন্দ্যে এসেছেন এবং আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের দলের বয়ান শিল্পাঙ্গনকে আরো গ্রো করার জন্য যা যা পরামর্শ দেওয়া দরকার তা দিয়েছে। শিল্পকলার এখন যে দর্শক সংকটটা, মানে দর্শক সংকটটা তো আসলে এই জন্যই বলছি, এটাকে আমি পজিটিভ অর্থে বলছি, এটাকে নেগেটিভ অর্থে বলছি না। আমরা যারা নাটক করছি তাদের কিন্তু যখন শো হয়, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, এরাই কিন্তু বেসিক্যালি শোগুলো দেখতে আসে। সাধারণ যে দর্শক, যাদেরকে আমরা চিনি না, এক কথা যদি বলতে পারি, ওয়াকিং পিপল, যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, শিল্পকলা দিয়ে যাওয়ার সময় উঁকি মেরে দেখলো আজকে নাটক চলছে, আচ্ছা ঘড়ির দিকে তাকালো, আচ্ছা সময় তো আছে, একটা নাটকটা দেখে যাই। এই ধরনের দর্শক কেন আমরা তৈরি করতে পারছি না বলে তোমার কাছে মনে হয়? এটা একটা বিশাল কারণ হচ্ছে আমরা মূলত আগে তো ধরেন অনেক অডিটোরিয়াম ছিল, হল ছিল। তো অডিটোরিয়াম একটা ফ্যাক্ট, যে 2টা অডিটোরিয়াম আছে আমাদের চট্টগ্রামে মূলত, একটা হচ্ছে জিসি, আরটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ায়। মানে তো এই 2টা এরিয়াতে ধরেন মানুষের যাওয়া আসা তো সবার হয় না। এখন তো ধরেন বাণিজ্যিক কেন্দ্রগুলো তো স্থানান্তর হয়েছে বিভিন্ন জায়গায়, ধরেন মোহরার দিকে অক্সিজেনের সাইডে, বা আগ্রাবাদের সাইডে, কিংবা পতেঙ্গার সাইড। তো ওই বাণিজ্যিক কেন্দ্রগুলোকে কেন্দ্র করে আমাদের অডিটোরিয়াম। মানুষ না এখন এক কেন্দ্রিক হয়ে গেছে, মানে সে যেখানে থাকে ওখানেই সে আটকে আছে। তো ওই জায়গাগুলোকে কেন্দ্র করে যদি অডিটোরিয়াম হয় এবং মানুষের কাছে যদি পৌঁছাতে পারি যে আমরা থিয়েটার করছি, থিয়েটারটা দেখতে আসেন, তো পৌঁছানোর জন্য ধরেন যেটা করা যায়, আমি অনেক সময় বলি আমার থিয়েটারের দলে বা আমাদের বন্ধু বান্ধবদের সাথে আড্ডায়, যে 41টা ওয়ার্ড আছে চট্টগ্রাম শহরে। 41টা ওয়ার্ডে ধরেন 41টা আবৃত্তি সংগঠন কাজ করে না, মানে ওয়ার্ডগুলোতে কাজ করে না, কিন্তু চট্টগ্রাম শহরে তো 41টা আবৃত্তি সংগঠন কাজ করে কোনো না কোনো ভাবে। 41টা নাটকের সংগঠনের নাম তো আছে, আবার ধরেন 41টা নাচের সংগঠন তো আছে। তো যদি আমরা টিম ওয়াইজ বা একটা নাচের, একটা নাটকের, একটা আবৃত্তি সংগঠন, তিনটা দল মিলে 3 ক্যাটাগরি, 3 জায়গা থেকে 3টা দল এসে যদি বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে যায়, যে ওই জায়গাগুলোতে প্রতি মাসে বা 2 মাসে একটা পথ অনুষ্ঠান করব, অথবা ওখানে একটা হল ক্রিয়েট করে, বা কোনো একটা স্কুল রুম ব্যবহার, হলের সংকট তো আছে, কোনো একটা স্কুলে আমরা ধরেন পারফরমেন্স করলাম স্কুলের হলগুলোতে বা কলেজের হলগুলোতে। ওভাবে স্কুল কলেজের হল, কিংবা 41টা ওয়ার্ডে ধরেন এখানে ওয়ার্ড অফিসে তো না, ওয়ার্ড অফিস মানে কাউন্সিলের অফিস, ওখানে তো হল থাকে, কাউন্সিলের অফিসে নাটক করা যায়। তো অর্থাৎ এভাবে বিভক্ত হয়ে যদি আমরা কাজ করি, অডিয়েন্স সংকটটা হয়তো কেটে যেতে পারে আস্তে আস্তে। অথবা
আরেকটা বিষয় করা যায় সেটা হচ্ছে আমরা থিয়েটারটাকে যে মানে আগে যে থিয়েটারটা চর্চা হতো সেটা ধরেন মানুষের কাছে ধরুন বিনোদনের মাধ্যম ছিল খুবই কম। প্রথমে থিয়েটার বা যাত্রা ছিল, তারপরে আমাদের মোবাইল আসলো বা টেলিভিশন আসলো, এখন তো মানুষের হাতে হাতে মোবাইল। তো এখন যেটা করতে হবে, আমাদের থিয়েটারটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য মোবাইলটাকে একটু ব্যবহার করতে হবে কোনো না কোনোভাবে, যে মানুষের কাছে পৌঁছানো যে আমরা থিয়েটার করি, থিয়েটারটা এরকম, আমরা হলের মধ্যে সরাসরি অডিয়েন্সের সামনে থিয়েটারটা করি, আপনারা উপভোগ করার জন্য আসেন। তো তাদের কাছে অনেকেই চট্টগ্রাম শহরে তো ধরেন 70 লক্ষ মানুষ, প্রায় 80 লক্ষ মানুষ, কিংবা 1 কোটির কাছাকাছি হতে পারে, কিন্তু আমার মনে হয় না 99% মানুষ জানে না যে আমাদের শিল্পকলা আছে, শিল্পকলায় নাটক হয়, টিআইসিতে নাটক হয়, বা নাটকের দল মানে আছে। এটা কিন্তু দেখো, দর্শক যেরকম ক্রিয়েট হচ্ছে না, আবার নতুন কোনো নাট্যকর্মীও ক্রিয়েট হচ্ছে না, তৈরি হচ্ছে না। ঠিক আছে, মানে তৈরি হচ্ছে না। যে ছেলেটা কিংবা যে মেয়েটা আগ্রহ নিয়ে থিয়েটার করতে আসছে, তাদের মাথায় কি আছে জানি না, কিন্তু সে তো একটা আগ্রহ নিয়ে, একটা চিন্তা নিয়ে তো এসছে। দেখা গেল যে সে 6 মাস 7 মাস, বড় জোর 1 বছর, এরপর আর নাই। এটাকে নাইটাকে তুমি কিভাবে দেখছো? এটার ধরেন কারণটা কি? এটার কারণটা হচ্ছে ধরেন তাদের তো উদ্দেশ্য থাকে অনেক যারা আসে, আবার দলের একটা বিষয় থাকে। দল ধরেন আমাদের বিশেষত পুরাতন দল যেগুলো আছে, আমি যদি নাম মেনশন করছি না, অনেক দল আছে পুরাতন, টিআইসি কেন্দ্রিক বা শিল্পকলা কেন্দ্রিক। তো দলগুলো যেটা হয় সেটা হচ্ছে ধরেন রেগুলার রিহার্সাল বা কর্মকাণ্ডগুলো হচ্ছে না লাস্ট ধরেন 10, 12, 15 বছর ধরে, হয়তো 12 বছর ধরে আমি যতটুকু অবজার্ভ করছি, যে 12 বছর ধরে ধরেন রেগুলার কর্মশালা, রেগুলার রিহার্সাল, রেগুলার ধরেন পথনাটক ধরা বা রেগুলার নাটক ধরা, এই বিষয়গুলো হচ্ছে না। তো এখন এগুলো যদি হয়, যারা দলে যুক্ত হয় তারা কিন্তু কোনো না কোনোভাবে অ্যাটাচ থাকে, কোনো না কোনোভাবে আসতে পারে আমার না। কাছে সাইম আরেকটা জিনিস মনে হয়, আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি চিন্তা করে দেখলাম, স্কুলে যেরকম একটা বাৎসরিক একটা কালচারাল প্রোগ্রাম করে, যে এটা যদি সরকারের থেকে যদি পৃষ্ঠপোষকতা যদি স্কুলগুলোকে যদি এরকম কোনো কিছু বলে দেয়, প্রতি বছর কালচারাল অনুষ্ঠানে হলে একটা নাটক বাধ্যতামূলক, রাইট, এই জিনিসটা করা দরকার। সেটা হচ্ছে ধরেন স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটিতে এখন হচ্ছে, সবগুলোর কথাই এখন বলছি। ইউনিভার্সিটিতে তৈরি হচ্ছে, অনেক ইউনিভার্সিটিতে এখন নাটক হচ্ছে, নাটকের ধরেন 20 মিনিট 30 মিনিটের নাটক হয়, তাদের ফেয়ারওয়েল অনুষ্ঠানগুলোতে হয়, ভালো এটা। কিন্তু কলেজে বা স্কুলে এই জিনিসটা কমে গেছে অনেকটা। আপনাদের সময় হয়েছে, আমাদের সময় আমরা খুবই কম পাইনি। তো যার ফলে এই জিনিসগুলো আসলে, আপনার প্রস্তাবটা খুবই ভালো। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে ধরেন ছেলেমেয়েরা কেন থাকছে না, এটার কারণ হচ্ছে ধরেন মিডিয়া একটা বিষয়, ফ্যাক্ট, যে 30 জন যদি আসে একটা কর্মশালায় কিংবা একটা নাটকের প্রযোজনায়, 30 জনের মধ্যে নাটকটাতে হওয়ার পর কিংবা না হওয়ার আগে, নাটকটা হওয়ার আগে 3 জন থাকে না, বাকি 7-8 জন, 3 জন থাকে, বাকি 7-8 জন হাওয়া হয়ে যায়। তো কারণ বাকি 7-8 জনের উদ্দেশ্যটাই থাকে হচ্ছে তারা থিয়েটারটাকে ব্যবহার করবে মিডিয়ার কাজে। এক্ষেত্রে কি দলের কোনো দায়বদ্ধতা আছে? দলের দায়বদ্ধতা হচ্ছে, দলগুলো তো ধরেন কিছু কিছু দলের কর্ণধার বা দলের কর্মীরা ধরে রাখে যে থিয়েটার করলে আর মিডিয়ার কাজ করা উচিত না। তো এই ধারণা থেকে একটু বেরিয়ে একটু স্বাধীনতা দেওয়া দরকার, যে হ্যাঁ থিয়েটার করছি করো, দলের ক্ষতি না করে মিডিয়াটা করো, দলের কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে, ও ধরনের মিডিয়ার কাজে অন্তর্ভুক্ত হও, মানে এই ধরনের কিছু নির্দেশনা দেওয়া দরকার আর কি। এটা তো এরকমও হতে পারে যে মনে করো একটা দলে একটা কর্মী দীর্ঘদিন ধরে কাজ করছে, কিন্তু সে দল তাকে কাজ দিতে পারছে না, রাইট, হ্যাঁ এটাও হয়, এটাও তো হতে পারে, তাই না? মানে ম্যারেজ ডিম্যারেজ দুটোই তো এটাই আছে। মানে এখন- দলের দৃষ্টিটা আসলে দেখা যাচ্ছে সবার উপর সমানভাবে থাকে না, যার ফলে অনেকে জিনিসটা বুঝতে পারে সরে যায়, অভিমান করে হোক, মানে ইমোশনাল বিষয় থাকে তার মধ্যে, আবার ইমোশনাল ফেমাস হওয়া, তারপর হচ্ছে দলের মানে ধরেন আপনি যেটা বললেন যে দল তাকে কদর করছে না, সে দুর্বল, ঠিক আছে, সে উচ্চারণ ঠিক নাই, সে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, প্রক্সি দিতে পারে না, কিংবা লাইটও চালাতে পারে না, ল্যাপটপও চালাতে পারে না, কিছুই পারে না, মিউজিক করতে পারে না, কোনো ধারণা নাই, দরকার নেই, দরকার না। নাই। আমার তো থিয়েটারের দলটা একটা প্রতিষ্ঠান, সেই তো আমাকে সে শিখবে এসে, তাই না? হ্যাঁ আমি কথা সুন্দর করে বলতে পারি না, আমাকে সুন্দর করে কথা বলা শেখাবে, শিখাবে, আমি সুন্দর করে হাঁটতে পারি না, আমাকে Right. হাঁটা শেখাবে। হ্যাঁ। এই যে বিষয়গুলো, এগুলো তো আমাকে ওই প্রতিষ্ঠানটাই তো শেখাবে না। একটা মানে আমি সবার কথা বলবো না, ম্যাক্সিমাম মানুষগুলো তো যায় তাকে নিজেকে তৈরি করার জন্য। জি, সেই তৈরি করার প্রক্রিয়াটা যদি আমরা তাদেরকে দিতে না পারি,
তৈরি করে দিতে না পারি জি। তাহলে কেন সে থাকবে? কেন থাকবে? তাহলে এটা আমার ব্যর্থতা, রাইট। তাই না? দলের আবার তুমি যেটা হ্যাঁ, বলেছো সেটাও ঠিক আছে যে আমরা আজকে এসে কালকে আমরা ফেমাস হয়ে যেতে চাই, সেলিব্রিটি হয়ে যেতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এটা থিয়েটারে চলে না। চলে না। থিয়েটার অন্য জিনিস, রাইট। থিয়েটারটা হচ্ছে আসলে চর্চার জিনিস। এটা একটা মনোজাগতিক একটা জায়গা। এক্স্যাক্টলি, আসলে প্রতিনিয়ত নিজেকে তৈরি করা। তৈরি করা, যে ধরেন দলগুলোতে আসলে তো ধরেন শুরুতেই যারা দলের কর্ণধার হ্যাঁ, তারা তো আমাদের বলেই দেন যে বই পড়ো, সিনেমা দেখো, নাটক দেখো, বেশ বেশি নাটক দেখো, হুম, রিহার্সাল আসো রেগুলার, এগুলো তো বলেই দেন। হুম। তো এগুলো মেনটেন করার পরও যারা আসলে থাকতে পারেন না, বা যাদেরকে কদর করা হয় না, বা যারা দেখা যাচ্ছে ফেমাস হওয়ার প্রতি একটা লোভ কাজ করে, তাদের জন্য থিয়েটার না। আরো একটা কারণ আছে, ইগো। যেমন আমরা যখন জয়েন করেছি, আমরা যে সময় থিয়েটারে পা দিয়েছি তখন জি। কিন্তু আমরা শুরু করেছি রুম ঝাড়ু দিয়ে, আবার চা শুরু এনে, করেছি হ্যাঁ। চা এনে, সেট আলগে ধরে, এখনো সেট আলগে আমরা, সেটা নির্দিষ্ট না, তখন থেকে আমরা এগুলোই করে যাচ্ছি। তার মানে দল আমাকে ওই ইগোর জায়গাটাকে ফেলে দিয়েছে। আমরা কিন্তু এখন নতুন কোনো কর্মীকে দিয়ে কিন্তু সেট একটা আনেন না। হ্যাঁ, আনাতে পারি না। হ্যাঁ, হয়তো বললাম যে তুমি সেটটা নিয়ে আসো, ও দেখা গেলো যে একটা কজ দিয়ে চলে গেল। চলে গেল, কাজ আছে, হ্যাঁ, ওর যে কিছু ইগোর ব্যাপারটা তো একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু মানে তৈরি হচ্ছে। হ্যাঁ তৈরি হচ্ছে, তাই না? আবার এটা নিঃশেষ হয়। আমার অনেক বেশি ইগো আমাকে এমন কিছু কাজ করাচ্ছে, আমার ইগোটা আস্তে 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 করে বিলীন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তাই না? এটা তো প্রক্রিয়ার জায়গা। এবং এই প্রক্রিয়াটার কথাই বলছিলাম যে আমাদের দলগুলো আসলে এই প্রক্রিয়ার মধ্যে সবার প্রতি মানে সবাইকে সমানভাবে ইনভলভ করতে পারে না। হুম। এটা হচ্ছে মূল সমস্যা। মানে আপনার সাথে আমি একটু যুক্ত করছি আর কি জিনিসটা, সেটা হচ্ছে ধরেন যেটা বললেন চা না খারাপ না, যে আমার দল প্রধান আছে আমি কেন আনতে পারবো না। জিনিসটা এভাবে যে বিশ্লেষণ করে যে সাইফুল ভাই আনছে, কিংবা প্রদীপ দা আনছেন, কিংবা রাজ্জাক ভাই চা আনছেন, কিংবা হাসান ভাই চা আনছেন, আমি কেন আনতে পারবো না। এক্স্যাক্টলি। তো বিষয়টা তৈরি করে দেওয়া। যে আরেকটা জিনিস হচ্ছে, যেই শহরে মনে করো যে অনেকগুলো নির্দেশকের সমারোহ, রাইট। অনেকগুলো নাট্যকারের সমারোহ, আমাদের চট্টগ্রামে বেশ ভালো ভালো নাট্যকার তৈরি হচ্ছে। আমি যদি দু একজন নাম, সুমন টিঙ্কু আছেন, মোকাদ্দেম মোর্শেদ আছেন, অভিজিৎ সেনগুপ্ত স্ক্রিপ্ট লিখেন, অধ্যাপক সাইফুল আলম আছেন, এই ধরনের আরো অনেকেই আছেন, Senior আবার অনেকে আছেন, নাট্যরূপ দিচ্ছেন। হ্যাঁ। আর নির্দেশকের কথা কি বলবো, নির্দেশক আমাদের এখানে এনএসডিয়ান আছেন, আমাদের শ্রদ্ধেয় অসীম দা, আমাদের শ্রদ্ধেয় কুন্তল বড়ুয়া, হ্যাঁ, মুসলিম উদ্দিন শিকদার, এবং সুমন টিঙ্কু দিচ্ছেন, অভিজিৎ সেনগুপ্ত দিচ্ছেন, তাপস শেখর দিচ্ছেন। ডিরেক্টরের তো আমাদের অভাব নেই, তারপরেও কেন আমাদের এই সংকটটা থাকবে? না, এই সংকটটা আসলে আমি বলি এটার একটা রেগুলার প্র্যাকটিসটা নাই আর কি। সেটা হচ্ছে ধরেন নাট্যকার হিসেবে একটা বিষয় আছে, আবার নির্দেশক হিসেবে যদি বলি সেটা দুটোটা আলাদা একটা বিষয়। ওটা তো ডেফিনেটলি আছে। আমি একটু বলি নাট্যকারের বিষয়টা, সেটা হচ্ছে ধরেন আমাদের খুবই সিনিয়র জেনারেশন যারা, রবি ভাইয়ের পর যে আমাদের প্রদীপ দা তো নাট্যকার হিসেবে খুবই, হ্যাঁ, রবি ভাই আছেন, আমি রবি ভাইয়ের প্রদীপ নামটা দা বলতে আছেন। ভুলে গেছি। তো রবি ভাই তো আছেনই। রবি ভাই তো চিটাং ক্লাব থেকে শুরু করে ওনার দল তির্যক নাট্য গোষ্ঠী, সব জায়গায় তো ওনার নাটকই হচ্ছে। হ্যাঁ, রবি ভাই নাটক দিয়ে আমাদের শুরু, হয়। সমাপ্তি অন্যরকম, এবং রাজা সাহিত্য কারখানা। জি। তো ওই জায়গা থেকে ধরেন ওই সময়ে ধরেন নাট্যকার ছিলেন এস এম সুলাইমানরা, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন মমতাজুদ্দিন আহমেদ, মমতাজ স্যারেরা। ওই সময় তো রবি ভাইয়ের একটা অবস্থান তৈরি করে নিয়েছিলেন স্বাধীনতার পরে। তো ওনার পরে যারা প্রদীপ দারা যারা নাটক লিখছেন, প্রদীপ দা, সাইফুল ভাই অনুবাদ করছেন, সাইফুল ভাই, তারপর হচ্ছে আমাদের পরের জেনারেশন এসে দেখা যাচ্ছে অভিজিৎ দা, তারপর হচ্ছে সুমন দা, মুকাদ্দেম ভাই। এরপরে জেনারেশন একটা দীর্ঘ একটা গায়। সুমন দার নামটা নাট্যকার হিসেবে আমরা জানছি হয়তো 10 বছর ধরে বা 8 বছর ধরে, মানে রেগুলার নাট্যকার হিসেবে। কিন্তু আমাদের প্রদীপ দারার কিন্তু অনেক আগে থেকেই নাট্যকার হিসেবে এই চর্চাটা করতো। তো ওনাদের পরে কিন্তু প্রদীপ দাদের পর কিন্তু দীর্ঘ একটা জেনারেশন গ্যাপ আছে নাট্যকার right, হিসেবে। right. তো নাট্যকার হিসেবে ধরেন সুমন দাদের পরে চট্টগ্রামে এদিকে রফিউল কাদের রুবেল ভাই নাটক লিখেছেন, নাটক লিখেছেন, হ্যাঁ, কিন্তু এখন আর লিখছেন না। উনি 2টা বা 3টা নাটক লিখেছেন, কিন্তু আর লিখছেন না। ওনার আমি ইন্টারভিউতে শুনেছি যে উনি বলেন, আড্ডা দিলে বলেন যে উনি কি কারণে লিখেন না এটা, তো হয়তো লিখবেন কোনো এক সময়। তো কিন্তু পরের দীর্ঘ যে একটা জেনারেশন গ্যাপ, এই গ্যাপের মধ্যে আসলে আমার মনে হয় কি দলগুলো বা ওভাবে উৎসাহ যোগাতে পারে নাই দলের প্রধানরা বা দলগুলো নাটক লেখার জন্য। কারণ দেখা যাচ্ছে আমি নাটক লিখছি, আমার দল নাটক করছে না, আমার নাটকটা করছে না।
কিংবা করার জন্য নাটক, আমার নাটক লেখায় দুর্বলতা আছে, আমার নাটকে অনেক দুর্বলতা আছে, সেটা দলপ্রধান কিংবা দলের কর্মীরা কিংবা দলের নির্দেশকরা ধরে এটাকে সবল করার যে প্রক্রিয়া বা এর চেয়ে আরো একটা ভালো একটা নাটক ধরা, আমার হ্যাঁ এই বিষয়গুলোর প্রতি দলের একটা মনোযোগটা কম, মানে প্রত্যেকটা দল, সেটা আমি হচ্ছে এক্সাম্পল। তো এই কারণে দলের কর্মীরা নাটক লিখতে গিয়ে ভাবেন যে আমার নাটক দল করবে না, লিখবো কেন, এ ধরনের একটা মনোভাব চলে আসে। অভিনয়টাই করি, যা নির্দেশক বলছেন দলপ্রধান মতো অভিনয়টা করি, অভিনয় বরং এই যেমন ধরো তোমার মধ্যে যে প্রতিভাটা আছে, মনে করো তুমি প্রথমত তুমি একজন অভিনেতা, জি তারপর হচ্ছে তুমি একজন নির্দেশক, তারপর তুমি একজন লেখক। জি এই যে লেখার ব্যাপারটা যেটা সম্ভবত তোমার একটা বই বেরিয়েছিল, আমার একটা কবিতার বই বেরিয়েছে, একটা নাটকের বই আসবে সামনে, সেটা হচ্ছে নাম হচ্ছে চমন্বয় সভা এবং অন্যান্য। এই যে লেখার ব্যাপারটা তোমাকে তোমার হঠাৎ করে কেন লেখার ব্যাপারটা তোমাকে আসতে হলো, বা তোমার এটা কি তুমি আগে থেকে লিখে লিখে অভ্যেসটা ছিল তোমার? আমি যখন এই যে বলছিলাম যে সেটা হচ্ছে ধরেন যখন স্কুল গোয়িং, তখন আমাদের মধ্যে একটা চিঠির আদান প্রদানের একটা বিষয় ছিল, যে একজন আরেকজনকে চিঠি দিতাম বন্ধুদের, বা চিঠি হয়, তারপর হচ্ছে ধরেন মেসেজ করা, তখন তার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এগুলো আসে নাই, তো মেসেজ করা যে মোবাইল নাম্বার টু নাম্বারে। তো আমরা কি করতাম যে কবিতার লাইন দিতাম, তো তখন আরেকজনের কবিতার লাইন না দিয়ে নিজের একটা লাইন লিখে দিতাম। তখন থেকে একটা চর্চা হচ্ছিল। পরবর্তীতে ধরেন কবিতা লেখা হচ্ছে বা ছোট ছোট অনুগল্প লেখা হচ্ছে, যেটাকে এখন অনুগল্প বলে। আমি তখন গল্প লিখতাম, অনুগল্পগুলো আবার বিভিন্ন জায়গায় পাঠাতাম। তখন পরবর্তী ফেসবুক আসলো, ফেসবুকের একটা বিশাল প্রভাব আছে ওই সময়ে, শুরুর দিকে আর কি ফেসবুকের। তো অনুগল্পগুলো বিভিন্ন ম্যাগাজিনে পাঠাতাম, তারা ছাপাতো লিটল ম্যাগে। তারপর হচ্ছে ধরেন লেখালেখির প্রভাবটা আমার আরো নিজের মধ্যে আরো গ্রো করেছে, সেটা হচ্ছে সবুজ আড্ডা। আমাদের এজাজ ভাইরা, সাজিদ ভাইরা, জিল্লুর ভাইরা যেখানে আড্ডা দেন, নাইম ভাইরা, তো ওনারা তো দীর্ঘদিন ধরে একটা জায়গায় আড্ডা দেন। তো ওই সবুজ আড্ডায় মানুষগুলোর সঙ্গে যে আড্ডাটা দিয়েছিল সেখান থেকে আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছে লেখালেখি জগৎ। আমার কিন্তু 2016 সালে বা 17 সালে থেমে যেত লেখালেখির বিষয়টা, যে ওই সময় কবিতা লিখছে, কবিতা লেখা হতো। কিন্তু যখন আমি সবুজ আড্ডায় যুক্ত হই, তখন আমার অনুবাদ করার প্রতি একটা প্রবণতা তৈরি হয়েছে, বা অনুগল্পকে একটা গল্পে রূপান্তর করা, পরিপূর্ণ গল্পে, ছোট গল্পে রূপান্তর করা বা উপন্যাসে রূপান্তর করা, একটা প্রবণতা তৈরি হয়েছে। আবার পাশাপাশি যেহেতু থিয়েটার করছি, গল্পটার বা প্লটটাকে নাট্য রূপ দেওয়ার যে চিন্তা, মানে অনেকগুলো বিষয় খেয়াল, মানে মাথার মধ্যে একটা খেলা করে আর কি। এই খেয়ালগুলো যখন মাথার মধ্যে মানে খেলা করে, তখন আপনি কোনো না কোনোভাবে, যেটা আপনি একটা প্লট পেয়েছেন, যে প্লটটা হচ্ছে ধরেন একটা মানুষ আপনার চোখের সামনে একজনকে মেরে চলে যাচ্ছে, এটা একটা কোনো ক্লু নাই, কোনো প্লট, মানে সামনে একটা প্লট। তো এই প্লটটাকে আপনি বিভিন্নভাবে চিন্তা করতে পারবেন, নানাভাবে চিন্তা করে এটাকে সাজিয়ে, যে এটাকে যদি অনুগল্প হিসেবে লেখেন কিরকম হবে, আর এটাকে আপনি কবিতায় দেন, কি মেটাফোরটা আপনি দেবেন, যে রূপ কি রূপকটা আপনি দেবেন, যদি এটাকে গল্পে দেন বা নাটকে দেন, এগুলো নিয়ে যখন পড়াশোনা করছি, তখন ধরেন আমি ওই সময় একটা বই কিনেছিলাম, সেটা হচ্ছে আমিনুল হীরা। তখন উনি স্টুডেন্ট বা কলকাতায় যাচ্ছেন, ইন্ডিয়াতে যাচ্ছেন। আমিনুল হীরা হচ্ছে এখন সম্ভবত ঢাকায় আছেন। তো ওনার একটা বই হচ্ছে, ছোট্ট বই, মানে নাট্য রীতি ও প্রয়োগ, ছোট্ট একটা বই। তো ওই বইটা আমাকে নাট্য, মানে গল্পগুলোকে বা প্লটগুলোকে নাট্য রূপ দেওয়াতে আমাকে খুব হেল্প করেছে। মানে একটা টেক্সটকে আমি কিভাবে ওই টেক্সটটাকে ধরে রাখবো নাটকে, এই জিনিসটা আমাকে শিখিয়েছে ওই বইটা। সরাসরি থিয়েটারও করা হচ্ছে, তো দেখা হচ্ছে, জানা হচ্ছে। তো সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে লেখালেখির জগৎটা আসলে একটা বিশাল, থিয়েটারের জগতে যেমন বিশাল, লেখালেখি একটার সাথে একটা সম্পর্ক আছে। কিন্তু লেখালেখিটা আপনার মানে বলা যায় যে আপনার ভাবনার জায়গাটাকে আরো থিয়েটারের বই লেখো কিংবা অভিনয় করো কিংবা নির্দেশনা দাও, যেটাই দাও না কেন, আমি সামান্য অভিনেতা হিসেবে যদি বলি, সামান্য অভিজ্ঞতা থেকে যদি বলি, এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পড়া তো আছেই, তার হচ্ছে যে অবজারভেশন পাওয়ার। এই অবজারভেশন পাওয়ারটা যদি যার যত বেশি, সে একাধারে ভালো অভিনেতা, নির্দেশক এবং সে নাট্যকারও হতে পারে। জি, মানে আমি বিশ্বাস করি। জি অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। পুস্তক পড়ে তো আসলে আমি অভিনয় করতে পারবো, এটাই তো আমরা তো ছোটবেলায় গল্পই পড়েছি, যে বই পড়ে সাইকেল চালানো যায় না, সাঁতার কাটা যায় না। বই পড়েছি, সাঁতার কাটা যায় না, রাস্তা দেখিয়ে দিতে পারবে, পুকুর পাড়ে নিয়ে যেতে পারবে, কিন্তু সাঁতার তো আমাকে শেখাতে পারে, সাঁতারটা আমাকে শিখতে হবে। এটাই, সেটার জন্য আমাকে অবজারভেশনটা বাড়াতে হবে। কিন্তু বইটা আসলে আপনাকে কল্পনা শক্তি বাড়াবে, ডেফিনেটলি তা তো অবশ্যই। পড়ার তো কোনো বিকল্প নেই,
ধরেন আমি বই পড়া শুরু করেছিলাম থ্রিলার ধর্মী বই, সেবা প্রকাশনী, যেটা কাজী আনোয়ার হোসেনদের। এখন যেটা কাজী মাসুমা মাইনুর নামে একজন দেখছেন, তো রহস্য পত্রিকা ছিল ওখানে একটা রহস্য পত্রিকা। আমি জন নামে একজন রাইটার আছেন চট্টগ্রামের, তারপর আমাদের মাসুদ রানা ভাই, মাসুদ রানা, হ্যাঁ ওনার নাম মাসুদ আনোয়ার, মাসুদ আনোয়ার ভাই। চট্টগ্রামের আরো 2-3 জন রাইটারের লেখা পড়েছি, পাশাপাশি বরিশাল, তারপরে যে খুলনার রাইটার, মানে ওখানে কিন্তু এটা ক্ষমতার বা লেখালেখির একটা বিকেন্দ্রীকরণ হয়েছিল এই সেবা প্রকাশনের রহস্যতে। তো ওখানে আমি লেখা পাঠাতাম, ছাপাতো না, কোনো একটা রহস্য সংখ্যায় আমার একটা থ্রিলার গল্প ছাপিয়েছে। আচ্ছা, তখন আমার দেখা যাচ্ছে কি রহস্য পত্রিকা যেহেতু পড়তাম, ওখানে বিভিন্ন বইয়ের রেফারেন্স পেতাম। তো রেফারেন্সগুলো আমি নোট করতাম। তারপর এর আগে পড়তাম হচ্ছে ছুটির দিনে, তারপর হচ্ছে টিনটিন, হ্যাঁ পত্রিকাগুলোর যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু আমাকে বই পড়ার প্রতি উৎসাহ জুগিয়েছে। মানে বই পড়ার প্রতি একটা কি বলা হয়, প্রলুব্ধ করেছে আর কি। সেই জায়গা থেকে তোমার বই লেখা, ওই জায়গা থেকে বই লেখার বিষয়টা ধরেন এটা হয়ে গেছে, কোনো না কোনোভাবে হয়ে গেছে। যে আমি যে কবিতার বই বের করবো, আমি সেটা বই বের করার আমি একবার সকল চিন্তা করি নাই। আমাকে প্রকাশক বলেছেন যে আপনার একটা পাণ্ডুলিপি দেন কবিতার, দিয়েছি। আগামী 100 বছরে তুমি থিয়েটারকে কোন জায়গায় দেখতে চাও? বাস্তবসম্মত কথা হচ্ছে, ধরেন আমি যদি বাংলাদেশের থিয়েটার বলি বা চট্টগ্রামের থিয়েটার বলি, সেটা হচ্ছে আমি চাই চট্টগ্রাম শহরের, চট্টগ্রাম পুরো বিভাগের বা জেলার আনাচে কানাচে প্রতিটা ইউনিয়ন অন্তত একটা করে অডিটোরিয়াম হোক, হল হোক, যে হলে নাটক করা যাবে, কিংবা মুক্ত মঞ্চ হলো হোক, যে যেখানে নাটক করা যাবে। তো আমি চাচ্ছিলাম যে আগামী ধরেন 100 বছর পরে না, 20 বছর পরে, ধরেন 10 বছর পরে আমার মনে হচ্ছে হয়ে যাবে কোনো না কোনোভাবে, যে গভর্নমেন্টের হাত দিয়ে হোক কিংবা কোম্পানি বা কোনো শুভাকাঙ্ক্ষী যদি এখানে আসে, হোক, আমার মনে হচ্ছে হয়ে যাবে যে 20 বছর পরে হলো আমি সেই জায়গাটা দেখবো। হয়তো আমি আশাবাদী ওই জায়গায় যে থিয়েটার নিয়ে তোমার নিজের স্বপ্ন কি? থিয়েটার নিয়ে আমার স্বপ্ন হচ্ছে, আমার ব্যক্তিগত স্বপ্নটা হচ্ছে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত থিয়েটারটা করে যাবো আর কি। মানে ঘরে খেয়ে বোনের মতো মানে আমি যখন ধরেন মৃত্যুসজ্জায়, তখন মানে যদি মানুষ মানে ধরেন এসে যাতে দেখে যে আমি থিয়েটার। কিন্তু শুরু থেকে আমরা কিন্তু বলছিলাম যে, তুমি বলছিলে যে আমি যখন চট্টগ্রাম শহরে যখন আমি আসি, তখন আমি কিছুই করছি না, পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমার একটা ইনকামের জায়গার জন্য আমি এনজিওতে কিছু কাজ করেছি। আজকে এসে তুমি থিয়েটারের একদম গ্রুপ থিয়েটার চর্চার সঙ্গে ইনভলভমেন্ট, দ্যাট মিনস তুমি তো আর সেই জায়গায় নাই। তাহলে সেক্ষেত্রে কি তোমার কোনো বাধা হচ্ছে কি কাজ করতে, চলতে ফিরতে? আমি বলি আমার আসলে চলতে ফিরতে বাধা হচ্ছে না, কারণ আমার যে প্রফেশনাল সাইডটা সেটা টোটালি আমি এমনভাবে তৈরি করেছি যাতে আমার থিয়েটারে বাধা না হয় আর কি। যে প্রফেশনাল পরিবার হয়তো শুরুর দিকে বলেছে কোনো না কোনো বিষয়, সব আমার মনে হয় আমাদের থিয়েটারের যারা থিয়েটার কর্মী, সাবেক বর্তমান যারা সক্রিয়, প্রত্যেকের পরিবারে এই বাধাটা থাকে যে থিয়েটারটা কম করো, পড়াশোনাটা, চাকরি বাকরি এই বিষয়গুলা, ব্যবসা বাণিজ্যটা ভালো মতো করো। এটা প্রত্যেকটা কর্মীর জীবনে আসে আর কি, বাধাটা না, মানে বলে সবাই বলে। তো আমাকে বলা হয়েছে, তো কিন্তু আমি ব্যালেন্স করার চেষ্টা করছি, এখনো করে যাচ্ছে এই জিনিসটা। তো এখনো আমার ধরেন যখন সেটা যে কোনো ক্রিয়েটিভ কাজে বা যে কোনো সাংস্কৃতিক কাজে বা যে কোনো আমার ব্যক্তিগত পেশাগত কাজে 6টা রিহার্সালে 6টার আগে আমিই থাকি, আর কেউ থাকেন। মানে 6টা মানে 6টা 5টা 55 বা 5টা 59 আমি থাকি। কেন এটা কেন? আমি তো থিয়েটারটা একটা কমিটমেন্টের জায়গা, ওই জায়গা থেকেই যে অন্যরা কেন নয় আমি একটু বলি। সেটা হচ্ছে 5টা 59 মিনিটে আমি থাকি, কারণ হচ্ছে আমার দলের বা আমাদের দলে যারা কর্মী হিসেবে আসেন, তারা যাতে এসে দেখে যে নির্দেশক ভাব দেখাচ্ছে না, নির্দেশক আসলে নির্দেশক, যে থিয়েটারটাই ভালো মতো করছে। যে আমার যদি আপনার প্রচেষ্টাটা ভালো না দেখে, আমার প্রচেষ্টাটা যদি আপনার খুব অ্যাগ্রেসিভ না হয়, যে আমি থিয়েটারটার প্রতি অ্যাগ্রেসিভ না, খুবই মনোযোগী না, তাহলে আমার কর্মীরা তো ভালো হবে না। আমার কর্মীরা এক কথা যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে একটা কর্মীর উদ্দেশ্যে বলতে, যারা নতুন প্রজন্ম যারা আসছে অথবা আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে থিয়েটার একটা মানুষকে শৃঙ্খলাটা শেখায়। শৃঙ্খলাটা মানেই তো হচ্ছে যে কি, আমি একজনকে 7টায় টাইম দিয়েছি, আমাকে 7টায় ইন করতে হবে, অথবা 7টা 5-এর আগে ইন করতে হবে, তাই না? এই জায়গাটা আমরা আশা করবো যে সবাই সেটা মেনটেন করবে, এই আশাটা ব্যক্ত করছে। আমরাও অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। গল্প আমাদের তো সারা রাত চলে যাবে আমরা আড্ডা দিতে দিতে, যেহেতু আমরা দীর্ঘ সময় থিয়েটার করছি একসাথে। শিল্পকলাও যখন একসাথে বসি, একসাথে দাঁড়াই, তখন কিন্তু এই গল্প চলতেই থাকে।
আমরা আবার কখনো না আবার কোনো না কোনো একটা সময় আবার আমরা আড্ডায় বসবো। জি। তো তুমি আজকে যে আসছে এই মঞ্চালকের এই স্টুডিওতে এসছো, তোমার অনুভূতিটা একটু জানতে চাই। মঞ্চালকে আসলে আমি এতদিন তো যাদেরকে দেখেছি, আমার খুবই গুরুজনদের আমি দেখেছি, আমাদের গুরুজন যারা থিয়েটারের সাথে সংস্কৃতির সাথে দীর্ঘদিন কাজ করছেন। তো আমি একজন ধরেন তরুণ নাট্যকর্মী হিসেবে আমাকে যা মঞ্চালক আমাকে স্বাগত জানিয়েছে, আমাকে ডেকেছেন, আমি খুবই মানে আপ্লুত এই জায়গা থেকে যে আমি আশা করি আরো তরুণ যারা কাজ করছেন নির্দেশক হিসেবে, নাট্যকার হিসেবে কিংবা থিয়েটার অ্যাক্টিভিটিস হিসেবে, বিশেষত থিয়েটারের অভিনেতা হিসেবে, থিয়েটার প্রেমী হিসেবে আমার মনে হয় যে মঞ্চালকে তাদেরকেও স্বাগত জানাবেন। আমার অনুভূতিটা আসলে এটা তো ব্যক্ত করলে তো শেষ হয় না, এটা আমি আসার পথে বলেছিলাম আমার সঙ্গী যিনি এসেছেন জহির ভাই, আমাদের বয়ান শিল্পাঙ্গনের সদস্য, সিনিয়র সদস্য, ওনার সাথে আমি শেয়ার করেছি যে মঞ্চালকের যে আমাকে ডেকেছেন সেটা আমার কাছে খুবই মানে ভালো লাগছে যে আসলে এতদিন তো আমি সিনিয়রদের দেখলাম যে আমার বয়সী বা আমার থেকে একটু কিছুটা বেশি সিনিয়র তাদেরকে দেখি নাই। তো আমার কাছে বিষয়টা ভালো লাগলো যে সিনিয়রদের পাশাপাশি তরুণদেরও ইনভলভ করার বিষয়টা, এটা খুবই পজিটিভ একটা বিষয়। এবং আমার মনে হয় যে সামনে আরো যারা তরুণ হিসেবে কাজ করবেন, তরুণ নাট্যকর্মী, তাদেরকে ডাকা হবে আর কি। ধন্যবাদ। আমরা তোমার কাছে তোমাকে পেয়েও মঞ্চালকের পরিবার তোমার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের নাট্যবন্ধু, আমাদের প্রিয় ভাজন, বয়ান নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক সাইম উদ্দিনের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।